কতদিন পর মনে হচ্ছে না বাঙালি দেখলাম। শ্রীনগরটাকে যত তাড়াতাড়ি পারা যায় বাইপাস করে বেরিয়ে যেতে পারলে ততই ভালো। মেশিন রেডি হয়েছে, আগে তো ঢের করবে, তারপর গিয়ে তোমার বডিকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন কি ধারা। জ্যাকেটের ভেন্টিলেশনের মধ্য দিয়ে সুর করে ঠান্ডা ঢুকছে। अब लग रहा है कि कश्मीर में है हम। খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। NH1 is now this one। জীবনে প্রথমবার জজিলা পাস, এত লোকের ভিডিও দেখার পর নিজেরা এসে হাজির হয়েছি, তার উপর এরকম ভয়ঙ্কর রাস্তা পার করে। আমরা এমন জায়গা দিয়ে যাচ্ছি যেখানে তুমি একটা গাছ পর্যন্ত দেখতে পাবে না। দেখো কোনো পাহাড়ে কিন্তু কোনো গাছ নেই, আর এখানে ভয়ঙ্কর রকমের হাওয়া দিচ্ছে। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ইচ্ছা থাকলে কি না কি হয়। তোমরাও যদি আসো তোমরাও এমন কিছু জিনিস দেখবে যেগুলো হয়তো তোমরা এর আগে দেখোনি। আমার ভেতরকার অনুভূতিটা কেমন, কিভাবে বহিঃপ্রকাশ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই। ড্রিম কাম ট্রু মোমেন্ট ভাই, কি লাগছে। এখন আমরা রয়েছি কাশ্মীরে। আজ আমরা বেরোচ্ছি ফর লে লাদাখ। একটু পরে তোমাদেরকে গিয়ে জুলে বলবো। আর আজকে আমাদের রাইড হতে চলেছে ভাই কত, 476 কিলোমিটার না, 410 কিলোমিটার, 410 কিলোমিটার্স। ম্যাপটা সেট করে নিই, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ঘাটা রুমে পড়ে থাকা ফোন, যাতে সেট করা রয়েছে ম্যাপ। আর সেই ম্যাপেতে গেলে এই দেখো 9 ঘন্টা 39 মিনিট সময় লাগবে, 417 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 7:12। রুম আমাদের মোটামুটি ডিসেন্ট ছিল। এখানে একটা বড় সড়ো বিছানা, 3 জন আমরা শুয়ে গেছিলাম আরাম করে। এখানে আমাদের লাগেজ এখনো পড়ে আছে, আমার আর আকাশের। আর প্রশান্ত দা তার লাগেজ নিয়ে চলে গেছে বাঁধতে। আর এবার আমরাও যাবো হচ্ছে আমাদের লাগেজ সমস্ত সেট করবো, রাইডিং জ্যাকেট প্যান্ট পরবো। আর হেলমেটের কি অবস্থা হয়েছিল ভাই, আগের দিন ধুলো কোথায় না কোথায় ধুলো ঢুকে গেছে। তো চলো বাইকের কাছে যাই। বাইকের চেন ক্লিন, চেন লিউব, অনেক ব্যাপার স্যাপার রয়েছে, সমস্তগুলো করতে হবে, করে নিয়ে বেরোতে হবে। আর আজ আমরা ফাইনালি ঢুকতে চলেছি লাদাখ। কি ভাই, ওকে দেখানো যাবে না এখন, কিছু পরে নেই। আমরা রেডি শেডি হয়ে নিয়ে তারপর বাইকে উঠে মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি বাজে হচ্ছে 8:25। আমাদের বাইক হয়ে গেছে অল সেট, যা যা লাগেজ ছিল সমস্ত কিছু লোড করা ডান। আর টপ বক্সটাকে আজকে একদম আষ্টে পিষ্টে বেঁধে নিয়েছি। এখান দিয়ে নিচ দিয়ে তলাতে একটা সাপোর্ট দিয়েছি, এখান দিয়ে ওদিকে একটা টান দিয়েছি যাতে এদিকে ঝুলে বা ভেঙে ভুঙে না যায়। আর খানিকটা এরকম লাগছে, হ্যাঁ জানি একটু বিকট টাইপের লাগছে, চারিদিকে দড়ি বাঁধা, কিন্তু কিছু করার নেই। বাই চান্স ভেঙে গেলে আরো বেশি প্রবলেম ফেস করতে হবে, তখন আরো বেশি করে দড়ি দিয়ে বাঁধতে হবে। তার চেয়ে ভালো আগের থেকে বেঁধে নাও। লাগেজ সেট আপ খানিকটা এরকম যেমন ছিল তেমনই রেখেছি। এই ব্যাগটাই খালি রোজ খুলছি, যাতে জিনিসপত্রগুলো এমন রেখেছি যেগুলো হোটেলে গিয়ে লাগতে পারে। বাকি এই ব্যাগটা খুলি না, আর এটা নিয়ে নিই, জাস্ট এটা আর টপ বক্সও লক করাই থাকে। আজকে আমাদেরকে অনেকটাই রাস্তা কভার করতে হবে। আর তাছাড়া ওয়েদার কেমন কি থাকবে না থাকবে আমরা শিওর নই। এখানে হোটেলে দাদা আমাদেরকে বললো যে বৃষ্টি যদি হয় তাহলে হয়তো ঢুকতে নাও দিতে পারে, লেতে এন্টার করতে নাও দিতে পারে। এখান থেকে আমরা জজিলা হয়ে ঢুকবো। জজিলার পর থেকে শুরু হচ্ছে লে লাদাখ, এবং তার আগে পর্যন্ত কাশ্মীর। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে এই যে হোটেল রয়্যাল পাম্পোশ। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এই যে চাইলে স্ক্রিনশট নিতে পারো। 9596478209। চলো আর দেরি করবো না, এখান থেকে বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। All right, so we are ready for Leh. Hey bro, July. তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:35, আর আমরা আমাদের বাইক স্টার্ট দেবো, দিয়ে বেরোবো হচ্ছে এই দিক দিয়ে। গুগল মাসি বলছে 417 কিলোমিটার, 9 ঘন্টা 46 মিনিট, সন্ধ্যে 6:12 সময় গিয়ে আমরা ঢুকবো। তবে এই 6টা যে 9টা হবে না তার কি গ্যারেন্টি আছে, ঠিক কিনা? এই বোতলটা পড়েও না তো, ঠিক আছে, অসুবিধা নেই। টপ বক্সটাকে একদম আষ্টে পিষ্টে বেঁধে নিয়েছি, তো আজকে আর চিন্তা নেই, গাড্ডা গুড্ডায় বেরিয়ে যেতে পারবো। ফ্রন্ট ব্রেকটা একটু প্রবলেম হচ্ছে, সামনের ব্রেক চিপলে বাইকের হ্যান্ডেলটা প্রবলেম করছে, তো ওটাকে দেখি লেতে গিয়ে ঠিক করাতে হবে। বাকি চলো, অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে আমাদের। চলো 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 চলো, জয় লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। এর আগের দিন আমাদের চলেছে 549 কিলোমিটার। ট্রিপ মিটারটাকে 0 করতে হবে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সরল লাইভ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। এতদিন ধরে দেখতাম কাশ্মীরে ব্লগ বানানো, বিভিন্ন মানুষের ইউটিউব ভিডিও থেকে দেখেছিলাম, আর আজ নিজে কাশ্মীরে একটা আলাদাই ফিল আসছে। তবে হ্যাঁ, বেশি ফিল নেব না, কারণ কাশ্মীর থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। আর আমরা এখন যাব হচ্ছে লে।
শ্রীনগরটাকে যত তাড়াতাড়ি পারা যায় বাইপাস করে বেরিয়ে যেতে পারলে ততই ভালো, মানে পুরো কাশ্মীর জোনটাকে আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা কারো যদি কিছু মনে করার থাকে তাহলে নিজের নিজের মতামত নিজের কাছে রাখতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এখান থেকে ফার্স্ট আমরা যাবো হচ্ছে সোনমার্গ। সোনমার্গ থেকে আমরা জজিলার দিকে যাব। রেড সিগন্যাল তো সব জায়গায়, তার মধ্যে দিয়ে গাড়ি বেরোচ্ছে নাকি? আচ্ছা, এইরকম ব্যাপার। ও ভাই, আমরাও তো বেরিয়ে গেলাম, কেউই দাঁড়াচ্ছে না। এইসা হতা হয় কা? আমরা শ্রীনগর এক্সপ্লোর করতে আসিনি, তো সেই জন্যই তোমাদেরকে সেরকম বিশেষ কিছু দেখালাম না। বাট কাশ্মীর বা শ্রীনগরে কিন্তু দেখার মতন প্রচুর জিনিস রয়েছে, আসলে আমরা দেখতে চাই না। বাকিটা আর বললাম না ডিটেলসে, তোমরা বুঝে নাও। কালকে রাত্রিবেলা আমরা ঢুকেছি, আর কালকে রাতে একটা ছোট্ট ব্যাপার হয়েছিল, সেটা তোমাদেরকে বলবো, আলাদা করে বলবো। তার আগে চলো রাস্তা কভার করতে হবে। কাশ্মীরে ভয়ঙ্কর রকমের টাইট সিকিউরিটি রয়েছে চারিদিকে। কালকে আমরা একটা নাকা চেকিং যখন পার করছিলাম, মানে রীতিমতন মনে হচ্ছে আমাদেরকেই হয়তো দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে। তবে যা ব্যবস্থাপনা দেখলাম চারিদিকে, মানে একদম মেশিন রেডি রয়েছে। আগে তো ঢের করবে, তারপর গিয়ে তোমার বডিকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন, কি ধারা, মানে এইরকম একটা সেট আপ রয়েছে চারিদিকে। ভাই লেভেলের সিকিউরিটি। এর আগে আমি এসেছিলাম তখন মাধ্যমিক দিয়ে, ছোট ছিলাম, 15-16 বছর বয়স ছিল, তো তখন এরকম ব্যাপারটা এতটাও ছিল না। কিন্তু যেহেতু রিসেন্টলি তোমরা তো জানোই কি হচ্ছে এখন চারিদিকে, তো সেই জন্য এখন সিকিউরিটি কয়েক গুণ বেড়ে গেছে, মানে বেশ কয়েক গুণ বেড়ে গেছে বলতে পারো। আর চারিদিকে এত সিকিউরিটি দেওয়া বলেই আমি কাশ্মীরের ভেতরে সেরকম বিশেষ ব্লগ রেকর্ডিং করছি না, কারণ দেখো দেশের সিকিউরিটি, দেশের প্রাইড সবার আগে, তারপর ব্লগ। তো সেই জন্যেই তোমাদেরকে সেরকম বিশেষ কিছু দেখালাম না কাশ্মীরের। বাকি চলো আমরা বাইপাস করে বেরিয়ে যাবো এবার কাশ্মীরকে। তোমরা যদি লে লাদাখ আসো বা কাশ্মীরও আসো, তাহলে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে পোস্ট পেড সিম ক্যারি করো। আমার কাছে একটা BSNL রয়েছে, একটা জিও রয়েছে, দুটোই প্রিপেড, দুটোই সুইচ অফ হয়ে গেছে। এখানে এই যে একটা দোকান দেখতে পেলাম, দোকানের বাইরে ওখানে আমাদের বাইক দাঁড় করানো রয়েছে, বারান্দাতে করিয়ে আমরা এখন চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, ঠিক তার সামনেটায় সিন্ধু বয়ে যাচ্ছে। জাস্ট লুক এট দ্য ভিউ, ওয়াও। ওই ওখানে একটা ব্রিজ রয়েছে যার উপর দেখুন আমরা যাব, আর এপাশ থেকে নদী। তো চা খেয়ে নিয়ে আমরা করলাম হচ্ছে শপিং কিসের? আপেলের। এই যে ভাইয়া হাতে রয়েছে, আমরা দু রকম আপেল মিশিয়ে নিয়েছি, একটা হচ্ছে হালকা গ্রিনিশ টাইপ, আর একটা হচ্ছে রেড। उसका नाम क्या बोले आपने? गलामास। আচ্ছা, তো চলো আমাদের চায়ওয়ালা ব্রেক ডান। এবার এখান থেকে আমরা বেরোই, আর এখানেও অনেকটাই রাস্তা বাকি আছে। ম্যাপটা একটু পরে গিয়ে লাগাবো, সামনে একটা চেকপোস্ট রয়েছে, সেখান থেকে আমাদেরকে যেতে হবে। চলো, নিচে যে নদীটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি, ওটা হচ্ছে সিন্ধু নদী। আর দেখো কি সুন্দর লাগছে এখান থেকে এই ব্রিজগুলো, তার নিচে সিন্ধুর বয়ে যাওয়া, দূরের ওই পাহাড়, এরকম সুন্দর রাস্তা। এই না হলে কাশ্মীর। ওয়েলকাম টু মানিগাঁও। মানিগাঁও মে আপকা স্বাগত है। এখান থেকে আমরা যাব সোনমার্গ। এরপর আশা করছি একটু ঠান্ডা পাবো, কারণ বেরিয়ে থেকে প্রায় এক সপ্তাহ হতে যায়, আমরা গরমের মধ্যেই রয়েছি, এখনও গরমের মধ্যে রয়েছি। বললে বিশ্বাস করবে না, কালকে রাত্রে আমরা যখন ঢুকলাম তখন গিয়ে রীতিমতন এসি খুঁজছি। ভাবো, কলকাতায় বসে যখন কেউ শুনবে যে কাশ্মীরে গিয়ে এসি খুঁজছে, কারণ বোকা বোকা লাগে না, ভাবে যে কি চ্যাংড়াম হচ্ছে নাকি। কিন্তু না ভাই, সত্যি বলছি। সোনমার্গ 55 কিলোমিটার, লে 400। আজকে আমাদের টার্গেট তো রয়েছে লে ঢোকার, এবার দেখি কি হয়। ওয়েদার খারাপ থাকলে ঢুকতে দেবে না, আবার রাস্তাঘাটের কিরকম কী সিচুয়েশন তাও জানি না। লেটস সি, যা হবে দেখা যাবে। এই তো রাইডার। আমরা মানে একটা সাডেন টাইম আমাদের মনে হচ্ছিল যে আমরা একাই বোধহয় কাশ্মীর যাচ্ছি, লে যাচ্ছি শ্রীনগর হয়ে, কারণ রাস্তায় আর কোনো রাইডারই নেই, আমরাই খালি। কালকে দুজনকে দেখেছিলাম যারা কর্ণাটক থেকে এসছে, বেশিরভাগই সব মানালি হয়ে যায়। তো এখানে আমরা একজন বাঙালিকে দেখতে পেয়েছি যার বাড়ি দমদমে, আর আকাশেরও বাড়ি দমদমে। বাড়ির থেকে এত দূরে এসে এরকম
নিজের এলাকার লোক দেখলে একটা বেশ খুশি খুশি লাগে। কতদিন পর মনে হচ্ছে না বাঙালি দেখলাম। দেখো ওনারা ডিসকভার নিয়ে এসেছেন, আর ডিসকভারটাও খুব একটা যে নতুন লাগছে তা কিন্তু নয়। মনের জোরটাই আসল, বুঝলে? মনের জোর থাকলে ডিসকভার নিয়ে, প্ল্যাটিনা নিয়ে, এসপি শাইন নিয়ে যা কিছু নিয়ে আসা যায়। হ্যাঁ, একটু স্ট্রাগল করে, বাট তুমি যে গাড়িটা নিয়ে আসছো তোমাকে সেই রকমভাবে চালাতে হবে। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। সোনমার্গ এখান থেকে 15 কিলোমিটার, কার্গিল 135 আর লে 360। আমরা ঢুকতে চলেছি টানেলের মধ্যে। আর্মি আসছে। আর্মির কনভয়গুলো যখন আসছিল ক্যামেরা দেখে ইশারা করছে যে না, নো ভিডিও। এই টানেলের ভেতরটা একটু ন্যারো, যাওয়ার রাস্তা বা আসার রাস্তা একটাই, এই পাশে মাঝখানে পার্টিশন করা রয়েছে। কালকে আমরা যে টানেলগুলোতে ঢুকেছিলাম ওগুলো যাওয়ার আলাদা আসার আলাদা, এরকম ডিফারেন্ট টানেল ছিল, কিন্তু আজকে একটাই। টানেলের মধ্য দিয়ে যত আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগছে। জ্যাকেটের ভেন্টিলেশনের মধ্য দিয়ে সুসুর করে ঠান্ডা ঢুকছে। এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, কাশ্মীরে রয়েছি। কারণ এতদিন ধরে যা গরম ফেস করেছি, লুধিয়ানা, অমৃতসর, পাঞ্জাব, বিহার, এই সমস্ত কিছু গরমের পর, এমনকি শ্রীনগরের গরমের পর আমাদের ফাইনালি একটু ঠান্ডা লাগছে। চলো টানেলটা থেকে আগে বেরোই, বেরিয়ে দেখা যাক আমাদের জন্য কি সিনসিনারি ওয়েট করছে। আর এই ভেতরে দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে প্রচণ্ড, এগুলো এয়ার পাসিং করাচ্ছে ভেতরে যাতে অক্সিজেনের সরবরাহ বজায় থাকে। টানেল থেকে বেরোনোর পর সিনারিটা ভাই কি দারুণ! ওয়াও, ইটস রিয়েলি হেভেন ব্রো। দারুণ দারুণ। এইবার ঠান্ডা লাগছে। টানেলে ঢুকেছি, খানিকক্ষণ পর থেকে মনে হচ্ছে না এসি আসছে ওদিক দিয়ে। এই ভালো লাগছে। अब लग रहा है कि कश्मीर में है हम, क्या बोलते सुलुलु। বাঁ দিকটা পার্কিং এরিয়া আর ডান দিকটা হচ্ছে ভ্যালিটা। এখনো অনেকটা রাস্তা কভার করতে হবে, এখনো 8 ঘন্টার জার্নি বাকি আছে। সবে আমরা এসেছি 77 কিলোমিটার। All the beautiful maz and baz are in the road, so we are stopped here. প্রচুর ছাগল, ভেড়া সব আসছে। ওরা বেশ ওইখান দিয়েই বেরোবে, দেখো। হ্যাঁ, ওই তো নিয়ে যাচ্ছে, ওই তো নিয়ে যাচ্ছে। এই একটা ভেড়া, ওমা ভেড়াও রয়েছে। দেখিস ভাই, টাচ করিস না আমাকে, উল্টে যাবো। এদের দেখতে এরকম, গায়ে জোর আছে। ওরে বাবা, এ কত! ওরে বাবা রে, এ কত! খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। আমরা NH1 দিয়ে আসছিলাম, NH1-এ এখনও রয়েছি, বাট NH1 ইজ নাও দিস ওয়ান। ওরে ভাই, একটু আগে একটা চড়াই ছিল, স্টিফ চড়াই একদম, আর তার উপরে একদম হেয়ারপিন বেন্ড যাকে বলে, পুরো ঘুরিয়ে টেনে তোলো পড়ে। আসলে লরিগুলো ভারী তো, লোড নিয়ে উঠছে, তো ওরা অনেকটা সময় নিয়ে উঠছে, যার জন্যে প্রবলেমটা হচ্ছে। যাবে না, রাস্তা সরু। পুরো ধুলো খাচ্ছি, পুরো ধুলো খাচ্ছি।
এ আগে বেরোক। সেই লেভেলের রাস্তা বাবা। চলো 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 চলো, ফাঁকা আছে। বাইকের লোডটা বেশি হয়ে গেছে, এত জিনিসপত্র আননেসারি না আনলেই ভালো হতো এখন মনে হচ্ছে। ওয়াটার ক্রসিংকে ক্রস করে গেলাম, কিন্তু ওয়াটারে পা না নামিয়ে, কারণ এক্ষুনি জুতো ভিজিয়ে লাভ নেই। এখন আমাদেরকে 320 কিলোমিটার যেতে হবে। ওয়েলকাম টু জোজিলা। আমরা একটু আগে একটা দেখতে পেলাম বোর্ড, যেখানে লেখা রয়েছে আই লাভ জোজিলা, কিন্তু এই জোজিলা পাশের যে সিমেন্টের বোর্ডটা থাকে না, যেখানে আল্টিটিউডটা লেখা থাকে, সেটা আগে গিয়ে পাবো। তো সেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলবো, তো ওই জন্য আর পেছনে দাঁড়াইনি। ওখানে একটা কাকিমা দেখলাম এর উপরে শুয়ে পড়েছে, শুয়ে ছবি তুলছে। বেশ হাওয়া দিচ্ছে আর বাইক একদম ঠেলে দিচ্ছে হাওয়ায়, এত লোড তাও। ওই জন্যেই রাস্তা এরকম, আমরা পাস এন্টার করছি আস্তে আস্তে। তাই তো বলি এত খারাপ রাস্তা কেন? যখনই খারাপ রাস্তা হয় তখনই জানবে যে পাস এসে গেছে। তবে আগে গিয়ে রয়েছে, এক্ষুনি জজিলা নয়। ওয়াই ডান দিকের ভিউটা কি লাগছে! ও সেরা সেরা। And here we reached Zozila Pass, 0 point, altitude 11,649 feet. Oh wow wow wow, we covered a pass bro. अब तो फोटो बनता है। জীবনে প্রথমবার জজিলা পাস, এত লোকের ভিডিও দেখার পর নিজেরা এসে হাজির হয়েছি, তার উপর এরকম ভয়ঙ্কর রাস্তা পার করে। আলাদাই অ্যাচিভমেন্ট। এত প্ল্যানিং, এত ভিডিও দেখা, খাতায় কলমে লেখা। থ্যাংক ইউ সো মাচ আমাদের ফ্রাইডেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওপরওয়ালাকে। চলো ছবি তুলি। এখানে আমরা প্রায় বেশ খানিকক্ষণ সময় দিলাম, একটু ছবি টবি তুললাম, তুলে নিয়ে আবার এখান থেকে এগোবো। বুঝতেই পারছো লাইফে প্রথমবার কোনো পাস করছি, তো সেই জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে। আর এতটা রাস্তা এসে এই দেখো 3টে রাইডারদের বাইক দেখতে পেলাম, ওরা 4 জন এসছে। একটা তো পিলিয়ন রয়েছে আসাম থেকে, আসামের জোরহাট থেকে। আর এবার এখান থেকে আমরা আবার এগোবো। চলো জজিলা পাস বলতে পারো অফিসিয়ালি শুরু হয়ে গেল এখান থেকে লাদাখ। আমরা কাশ্মীর পার করে ঢুকে পড়েছি লাদাখে। থ্যাংকস ফর ইউর ভিজিট, ইউ আর অ্যাট জজিলা, অ্যাল্টিটিউড 11,649, প্রজেক্ট বিজায়ক। কার্গিল এখান থেকে 96, লে 326। এখানে ড্রাম দিয়ে লেখা রয়েছে, ড্রামের ওপর কালার করে। কি দুর্দান্ত দেখো ভিউটা এখানকার। জয় ভোলেনাথ। আমরা এমন জায়গা দিয়ে যাচ্ছি যেখানে তুমি একটা গাছ পর্যন্ত দেখতে পাবে না। দেখো কোনো পাহাড়ে কিন্তু কোনো রকম কোনো গাছ নেই, প্রত্যেকটা পাহাড় একদম ন্যাড়া। হ্যাঁ কিছু শ্যাওলা রয়েছে, শ্যাওলা, ছোটো ছোটো ঘাস নিচের দিকে, দাও উপরের দিকে কিন্তু কিছু নেই। ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে বিভিন্ন রকম কালারের, ওগুলো পাথরের যে রং, সেই রং থেকে কালারটা বেরিয়ে এসছে, কোনো গাছ বা কিছু নয়। আর এখানে কি হয়, বর্ষা টাইমে যখন বৃষ্টি হয়, এখানে তো সেরকম খুব বেশি বৃষ্টি হয় না, যেটুকু যা বৃষ্টি হয় সেই সময় ঘাস পাতা জন্মায়। তারপর আবার যখন বরফ পড়ে ঘাসগুলো বরফে চাপা পড়ে যায়, আবার গরম যখন পড়ে তখন আবার শুকিয়েও যায়। তো সেই জন্য শুকনো ঘাসগুলোতে লালচে লালচে কালার ধরে নিয়েছে। এটা কি গাড়ি, বড়ই অদ্ভুত দেখতে গাড়িটা। ওফ, দূরের পাহাড়গুলো দেখো কি দারুণ, দুর্ধর্ষ লাগছে।
জীবনে প্রথমবার বাইক নিয়ে আমি এতটা লং একটা জার্নি করছি। এর আগে গেছি 2000 কিলোমিটার গেছি, সেটা রাজস্থান, সমান জায়গা। কিন্তু লে লাদাখের মতন জায়গায় এসে এই সৌন্দর্য চাক্ষুষভাবে উপভোগ করা একটা আলাদাই ব্লেসিং বলতে পারো। দারুণ লাগছে, দারুণ। আমি নিজে যেটা ফিল করছি, আমি নিজে যেটা দেখছি আমার চোখ দিয়ে, সেটা হয়তো আমি তোমাদেরকে গোপ্রোর বা ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে অতটাও ভালোভাবে দেখাতে পারবো না, যেটা আমি এখানে এসে ফিল করছি। একটা আলাদা রকমের শান্তি, একটা আলাদা রকমের উন্মাদনা মনের মধ্যে কাজ করছে, আর তার সব কিছুর সঙ্গে একটা অদ্ভুত রকমের আনন্দ যে হ্যাঁ ভাই, আমিও চাইলে করতে পারি, আমিও করে দেখিয়েছি। বাইক নিয়ে এতটা রাস্তা আসা, 2 বছরের প্ল্যানিং সার্থক ভাই, সার্থক। আর এই লাদাখ ঢোকার পর আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, আমি আবারও আসবো, নিশ্চয়ই আসবো। আর তখন বাবা মা ভাই মানে ফুল ফ্যামিলিকে নিয়ে আসবো। এখানে দেখেছো রাইডাররা কত, কি বলবো, একে অপরের প্রতি একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয় এখানে। না ও আমাকে চেনে, না আমি ওকে চিনি, ওর স্টেট আলাদা, আমার স্টেট আলাদা, কিন্তু স্টেট অফ মাইন্ড এক। আমরা এখানে লাদাখ এনজয় করতে এসেছি বাইক নিয়ে, চেনা নেই জানা নেই, কিন্তু এই যে বাইকিং ব্রাদারহুড, এটা একটা নেক্সট লেভেলের। আর বিশেষ করে এইরকম জায়গা তো অবশ্যই। আগ্রার লালকেল্লায় যেমন আছে মিনা বাজার, এটা হচ্ছে মিনা ব্রিজ। নদীর জলটা একবারে কাদা গোলা জল, মানে এই পাথরটা গুলে দিলে যেরকম দেখতে লাগবে সেরকম কালার হয়ে গেছে। জজিলা পার করে এসে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট করার জন্য। এখানে ভয়ঙ্কর রকমের হাওয়া দিচ্ছে। আমরা অর্ডার করেছি হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে চা আর টক দই। খেয়ে নিয়ে তারপর আবার এখান থেকে এগোবো। আর আমাদের বাইকগুলো রাখা রয়েছে ওইখানে, এই যে এখানে লেখা রয়েছে কি, থ্যাংক ইউ ফর ভিজিট, ভিজিট এগেন। ঠিক আছে, আমরা তো সবে ঢুকছি, এটা বেরনোরও গেট, তো ওই জন্য এদিকটা এরকম লেখা, আর ওই দিকটায় ওয়েলকাম বোর্ড দেওয়া রয়েছে। আর আমরা আসার সময় মানে এখানে যখন এসে ঢুকলাম, তখন একটা গুজরাটের বাইকারদের গ্রুপ দেখলাম। ওখানে একজন এসেছে হচ্ছে R15 নিয়ে, বাকি যারা রয়েছে কেউ NS নিয়ে, কেউ V-Strom নিয়ে, কিন্তু R15 ভাই ওই যে ওখানে রাখা রয়েছে, এই যে গ্রুপটা। তো ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ইচ্ছা থাকলে কি না কি হয়, R15 নিয়েও আসা যায়, আবার ডিসকভার নিয়েও আসা যায়। কি দাদা, কেমন লাগছে? হাউস দ্য জোশ? একদম টপ লেভেলে ডাউন লাগছে, খুবই ভালো। দেখা যাক, যাই উপরের দিকে। আসলে দাদা হচ্ছে ডাউন টু আর্থ, ওই জন্য বুঝে টপ লেভেলের ডাউন লাগছে। বাকি চলো, আমরা এখানে একটুখানি নেটওয়ার্ক পেয়েছি। এই যে আকাশও বাড়িতে ফোন করছে, আমি বাড়িতে একটু ফোন করে দেবো, করে নিয়ে খাওয়া দাওয়া করে আবার রেডি টু গো। তো এখানে আমরা সারলাম হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট বা লাঞ্চ দুটোই। আর এখন বাজে হচ্ছে 2:30। সকালে আমরা চা বিস্কুট খেয়েছিলাম, আর সেরকম কিছু খাইনি। আর এখানে খাবার দাবার তো বেশ ভালো ছিল, কিন্তু যখনই একবার ধুলো উঠছে, এই সমস্ত ধুলো গিয়ে টক দই বা যা কিছু আমরা খাচ্ছিলাম তাতে পড়ে আরও টেস্ট বাড়িয়ে দিয়েছে। বাকিটা বুঝে নাও। বাইকের এন্ট্রি করাতে হবে, কিছুই না, ডকুমেন্টস কিছু লাগছে না, জাস্ট বাইকের নাম্বার আর আমাদের নাম, ফোন নাম্বার, এই সমস্তগুলো দিতে হচ্ছে। আমরা বেরোনোর সময় প্ল্যানিং করেছিলাম যে আমরা লেতে পৌঁছাবো, তবে এখন ভাবছি যে কার্গিলে রয়ে যাব, কারণ কার্গিল এখান থেকে 85 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। আর আমাদের বাঁদিকে দেখো আর্মি কনভয় দাঁড়িয়ে রয়েছে, ঘোড়াও রয়েছে গাড়ির মধ্যে, আর ভ্যারাইটিস রকমের গাড়ি আর সেই গাড়ির চেসিস। তার উপরে লে লাদাখ এসে আমি এত ডিফারেন্ট টাইপসের আর্মির কনভয় দেখছি, মানে তাদের ভেহিকেলস দেখছি, এগুলো আমি আজ অবধি কোনো ভিডিওতেও দেখিনি। মানে লিটারালি আমি গ্যারান্টিড তোমরাও যদি আসো, তোমরাও এমন কিছু জিনিস দেখবে যেগুলো হয়তো তোমরা এর আগে দেখোনি। আর এরকম সুন্দর ভিউ তো রয়েইছে তার সাথে। এখানে আমাদের বাইকে টিবেটিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখো। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি লেভেলের হাওয়া দিচ্ছে। আর এই দ্রাস 20 এই মাইল ফলকটার সামনে বসে একটা ছবি তুললাম, সেরা এসছে।
আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছি তখন ঠিক করেই নিয়েছিলাম দ্রাসের মাইলস্টোনের সামনে একটা ছবি তো লাগবে। কত রিল দেখেছি, বলতে গেলে কথা হাঁপিয়ে যাচ্ছি, বাট ফাইনালি সেই স্বপ্নটাও পূরণ হলো। ইটস আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ভাই। কি লাগছে, সেরা ফিল আসছে, সেরা। মানে এটা আমার এক্সাইটমেন্ট লেভেল দেখে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো যে আমরা কি ফিল করছি ভেতরে ভেতরে। আমাদের দুই ভাইয়ের দুটো অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে এরকম একটা ভিউ, এদিকে আকাশে মেঘ আসছে, ও সেরা সেরা। আমরা যেহেতু কিছু শট নেব, বিভিন্ন রকমের শট, ওপর থেকে, নিচ থেকে, বাইকের তলা দিয়ে, সামনে দিয়ে, পেছন দিয়ে, তো সেই জন্যে আমরা ঠিক করলাম যে আজকে লে অবধি না গিয়ে কার্গিলেই রয়ে যাই। আর ভাবলাম যে রাস্তার সঙ্গে সঙ্গে একটু আমার ভেতরকার অনুভূতিটা কেমন, কিভাবে বহিঃপ্রকাশ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই। তার জন্যে এরকম ফেস টু ফেস কথা বলছি তোমাদের সাথে। বাট রাস্তাটা মানে মনে হচ্ছে না যে আমি পৃথিবীতে আছি, মনে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে এসেছি। দেখো এখানে তো তাও ডান দিকে কিছু গাছপালা রয়েছে। একটু আগে আমরা যে জায়গা দিয়ে পাস করছিলাম, জজিলা পাস, ওখানে তো কোনো গাছই নেই, এত একেবারেই ব্যারেন ল্যান্ড বলতে পারো। তো এরকম আরও ব্যারেন ল্যান্ড আমরা একে একে সব কিছু দেখবো। তো ভিডিও কেমন লাগছে বন্ধু কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। অনেকক্ষণ পর একটু জনবসতি দেখতে পেলাম, আর আমরা একটু একটু করে দ্রাস এন্টার করছি। এখান থেকে আর 8 কিলোমিটার মতন বাকি আছে। এই জায়গাটার নাম হচ্ছে কি প্যান্ড্রাস ভিলেজ প্যান্ড্রাস। দ্রাস শহরটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই এর ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্ব। 1999 সালে কার্গিলের যুদ্ধে ইন্ডিয়ান আর্মি এই শহরটি পুনর্দখল করে। এর আগে জম্মু কাশ্মীরের অন্তর্গত হলেও বর্তমানে লাদাখ ইউনিয়ন টেরিটরির আন্ডারে পড়ে এই দ্রাস শহরটি, যার অপর নাম দ্য গেটওয়ে অফ লাদাখ। আর এর ব্যাপারে আর একটা কথা না বললেই নয়, ভারতবর্ষে দ্রাস হচ্ছে সবচেয়ে শীতলতম শহর, যার এখনও পর্যন্ত রেকর্ড -60 ডিগ্রি সেলসিয়াস। WB10D। আমি জানি না, অনেকেই এগুলো মুখস্থ করে রাখে একদম, মানে কোনটা শিলিগুড়ি রেজিস্ট্রেশন, কোনটা বারাসাতের, কোনটা সল্টলেকের, কিছু কিছু লোক থাকে সব মুখস্থ। আমি নট শিওর 10D কোথাকার গাড়ি, বাট ওয়েস্ট বেঙ্গলে এটুকুনি এনাফ আমাদের জন্য এই মুহূর্তে। ওয়েস্ট বেঙ্গল থেকে অল্টো নিয়ে চলে এসেছে, এই হচ্ছে মনের জোর বন্ধু। চলো এগোনো যাক। পাহাড়ের বুকে ছোট্ট একটা গ্রাম দ্রাস, এবং সেখানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কি সুন্দর এখানকার বাড়িগুলো দেখো, বাড়ি না হোটেল জানি না, ওটা হোটেল। কিছু হোটেল আছে, কিছু বাড়ি আছে, সব রকমই রয়েছে। এই জায়গাটা বেশ জমজমাট রয়েছে, আর তার উপরে একটু বাজার টাইপের এলাকা, মানে মার্কেট রয়েছে। এখানে জেরিক্যান পাওয়া যাচ্ছে, আরও দোকান পাশারি সব রকম কালেকশন রয়েছে এখানে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে। আর ও কাকা এটা কি করে দিল, ওরে দাঁড়াও, যাওয়া যাবে না, আগে রাস্তা ভিউ ক্লিয়ার হোক তারপর ওভারটেক করবো। एक घंटा लगेगा। सिटी है, हाँ वो वहाँ है, बढ़िया है जगह है, तो नहीं वहाँ रुक जाएगा।
वहाँ रुको आराम से, बिल्कुल नहीं अभी बहुत दूर पड़ जाएगा, कोई नहीं वहाँ रुको, बहुत दूर। আমি বলছিলাম যে আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না যে ওয়ার মেমোরিয়ালটা এখানে। জানতাম না যে দুটোর মধ্যে এতটা তফাৎ আছে। मुझे पता था कि वॉर मेमोरियल और मेन सिटी एक ही जगह पे है, एक जगह पे नहीं है। तो देख के लगा कि हाँ चलो आगे। हाँ, नहीं, ये बोल रहा है कि अभी 55 किलोमीटर। confusion होता है। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা ওদিক দিয়ে আসছিলাম ফ্রম জোজিলা, আর এদিকে যাব কার্গিল, কিন্তু তার আগে মেমোরিয়ালটা পড়েছে। চলো আমরা ভেতরে যাই, গিয়ে দেখে আসি। আর বাইকগুলো এখানে ছাওয়া দেখে পার্কিং করে দিয়েছি, চলো ভেতরে যাই আগে। দ্রাস শহরে লে শ্রীনগর হাইওয়ের ঠিক পাশেই অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালে ভারত পাক যুদ্ধের পর ভারতীয় সৈনিকদের বীরত্বকে সম্মান জানিয়ে স্থাপিত হয় এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালের 26শে জুলাই দিনটি ঘোষিত করা হয় কার্গিল বিজয় দিবস হিসাবে। পরমবীর ক্যাপ্টেন বিক্রম বাত্রা এবং তার ইয়ে দিল মাঙ্গে মোর ধ্বনি যেন আজও ধ্বনিত হয়ে চলেছে এই ওয়ার মেমোরিয়ালের কোনায় কোনায়। 15 কেজি ওজনের এই ভারতীয় জাতীয় পতাকার পাদদেশে আমাদের বীর শহীদ জওয়ানদের সমাধি এক অদ্ভুত শিহরণ তৈরি করেছিল মনের মধ্যে। ওয়ার মেমোরিয়াল দেখে আমরা সবেমাত্র বেরোলাম, আর ওয়েদার এখানে মেঘলা হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। তবে এই বৃষ্টি হয় বলে মনে হয় না, মেঘ তো ভেসে ভেসে বেরিয়ে যাচ্ছে। এখানকার লোকজন বললো যে এখানে সেরকম বিশেষ হয় না বৃষ্টিপাত, মানে হয় না বললেই চলে, এতটুকুই কম হয়। তো এখনও আমাদের লাগবে হচ্ছে 55 কিলোমিটার যেতে। প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা টার্নিং এতটাই সুন্দর না, আমি যে ক্যামেরা অফ করব সেই সুযোগ পাচ্ছি না, মনে হচ্ছে চালিয়েই রাখি পুরোটা। সামনে দেখো, মনে হচ্ছে রাস্তাটা গিয়ে ওই পাহাড়ের মধ্যে মিশে গেছে, আর সামনে বিশাল বড় একটা পাঁচিল, সেরা সেরা। মানে আমার কাছে ভাষা শেষ হয়ে যাচ্ছে যে আমি কীভাবে তোমাদেরকে এই পাহাড়ের সৌন্দর্যকে পরিব্যক্ত করি। আর ডান দিকে আমাদের নদী, এটা বোধহয় সিন্ধু, আমি যদি খুব ভুল না হয় তাহলে এটাই সিন্ধু। আর এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। চলো আমরা এগিয়ে যাই। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। লাদাখ মানেই যে হাই অল্টিটিউড পাস তা কিন্তু নয়, লাদাখ মানে এই ভিউ, এই ভ্যালি, এই আঁকা বাঁকা টারম্যাক রাস্তা, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা 10, এখনও আলো আলো রয়েছে। আর এখানে 7টার দিক করে সন্ধে হয়, 7টা 7:30 বা তারও পরে। এবার আজকে যেহেতু মেঘলা আকাশ, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, তবে এতটা অন্ধকার হয় না এই টাইমে। বাইক মাইলেজ দিচ্ছে দেখো 43 কিলোমিটার পার লিটার। এই দিক দিয়ে আমি বলতে পারি 250 কিন্তু ভ্যালু ফর মানি। আকাশের বাইকেও এরকম দিচ্ছে। হ্যাঁ, ওর এখন নতুন ফার্স্ট সার্ভিসই হয়েছে শুধুমাত্র, তো সেই জন্য হয়তো অতটাও দিচ্ছে না, বাট পরে পরে যখন বাইকটা পুরোপুরি ইঞ্জিন খুলবে তখন 40 তো দিয়েই দেবে। এবার 43 যদি কনসোলে দেখায়, আমি একটা নিজের হিসাবে যেটা বার করি, 40-41 তো দিয়ে দেয়। এই রাস্তায় সেরকম বিশেষ ক্লাচ ধরতে হচ্ছে না, বাইক 4th or 5th গিয়ারে চালাচ্ছি, সমান রাস্তা রয়েছে, 50-60 50-60, কখন 48-42ও হচ্ছে। এইভাবে চালাতে পারলে সেরা মাইলেজ পাওয়া যায়। সত্যি ভাই, এই সিনটা দেখে আমার মনে হচ্ছে লাদাখ কি এতটা সুন্দর, মনে হচ্ছে একটা আলাদাই জগতে চলে এসেছি। দেখো কি দুর্দান্ত লাগছে। লে এখান থেকে 249, কার্গিল 19। ওয়াও ওয়াও ওয়াও, আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, সেরা। এই পাহাড়টা একরকম, ওইটা একরকম, দূরে লালটা একরকম, ওই পাশেরটা একরকম, প্রত্যেকটা পাহাড় ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা পাহাড়গুলোর অনেকটাই উপরে ছিলাম, আর এখন দেখো কতটা নিচে চলে এসেছি। নদী একদম আমাদের পাশ দিয়ে বইছে, সিন্ধুর উত্তাল জলরাশি, আর এপাশে লাদাখের পাহাড়।
4 करोड़ का पानी लाया है मिनरल वाटर। এখানে কয়েকটা বাচ্চা পেয়েছি, सब एक से बड़ा सिग्मा है। हाँ सब सिग्मा है। मैं तेरा नाम क्या है? चलो की डेपो बच्चा सब। अच्छा ये करने के लिए रुक गए, चलो हाथ दो। হেভি পাকা বাচ্চাগুলো, হেভি পাকা। আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, এসে বক বক করছিল। ও একটার পর একটা যা যোগ মারছে, আমাদের 5 গুণ ওপর দিয়ে যাবে। এই সমস্ত জায়গায় থেকে এই যে এত ফরওয়ার্ড, এরা এত পাকা, ধারণার বাইরে। আপাতত আমরা এবার যাব হচ্ছে কার্গিল, যেটা এখান থেকে 14 কিলোমিটার বাকি আছে। आपका नाम, ये नाम डालने से आ जाएगा ना? हाँ, ये नाम डालने से गूगल पे सर्च करो, फिर डायरेक्शन आ जाएगा। ना डायरेक्शन लगे ना। ओके थैंक यू। आपका नाम? मेरा नाम सईद हसन। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে চেকপোস্টে, যেখানে আমাদের বাইকের এন্ট্রি করালাম। আর এন্ট্রি করিনি, আবার এদিকে আমরা এগোবো কার্গিলের দিকে। আর কার্গিলে আমরা যে হোটেলে থাকবো আর কি, কিছু বুকিং টুকিং করিনি এখনও পর্যন্ত। এখানে ভাইয়ের সাথে কথা হলো, ভাই বললো যে এই নাম্বার কন্ট্যাক্টস দিল, বললো কথা বলে একবার দেখতে, যদি রুম থাকে তাহলে 3 জনের হয়ে যাবে। তো বাইকের এন্ট্রি করিয়ে নিয়ে আমরা ঢুকে গেছি কার্গিলে। আর কার্গিলে ঢোকা মাত্রই আমরা দেখতে পেয়ে গেছি এখানে একটা পেট্রোল পাম্প। আরে গাড়িটা হঠাৎ করে হাত দেখিয়ে সামনে চলে এসছে। ও বা আরও একটা পেট্রোল পাম্প, একটা পাশাপাশি দুখানা পেট্রোল পাম্প। আর এ পাশে ফ্লোয়িং ওয়াটার অফ রিভার সিন্ধু। ওয়াও, মাঝে মাঝে মনে হচ্ছে ভাই ওসব স্পট ভিজিট বাদ দাও, এইখান থেকে ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, সেইখানে যেতে হবে, এই করতে হবে, রিল বানাতে হবে, সব বাদ দাও, এখানে চুপচাপ বসে যাও, নদীর দিকে তাকিয়ে চুপ করে বসে থাকো, জাস্ট এই ভিউটাকে এনজয় করো। দেখো কি অসাধারণ না? বাংলা একটা গল্প আছে না, নদীর বিদ্রোহ, তো ঠিক ওই রকম একটা ফিল আসছে যে নদীর দিকে তাকিয়ে বসেই রয়ে গেল, কখন যে থাক বাকিটা বললাম না। যারা গল্পটা পড়েছো নদীর বিদ্রোহ তারা জানবে ব্যাপারটা, আমি এখানে আর বলছি না। আমরা আজকে ম্যানুয়ালি হোটেল খুঁজবো, কারণ সৌম্য আমাদের জন্য যে হোটেলটা বুক করেছিল, না প্রিপেড নয় কিছু, জাস্ট বুক করেছে, তো সেটা হচ্ছে লেতে। পয়সা করে কিছু দেওয়া নেই, কিন্তু আজকে আমরা লে ঢুকছি না, কারণ আমাদের মনে হলো যে একটু ছবি তুলি, রিল বানাই, শর্টফট নেই, ওপর থেকে নিচ থেকে চারিদিক থেকে। তো এই সমস্ত করতে করতে আমাদের অনেকটাই সময় গেছে, আর সেই জন্যেই আমরা ঠিক করলাম যে আজকে কার্গিল রয়ে যাই। কার্গিলের থেকে কাল সকালবেলা আমরা চলে যাবো হচ্ছে লে। তো আমরা হোটেলে এসে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, গামছা এখানে শুকোতে দিয়ে দিয়েছি, আজকে আর টিভির ওপরে দিইনি। আর নিচে আমাদের বাইক ওখানে সমস্ত লাইন দিয়ে রাখা রয়েছে, ওই যে আমাদের 3 জনের বাইক, এরা नेमेও গেছে নিচে। होटल का नाम बताइए ना। माउंटेन पैलेस ये कहाँ पे है एग्जैक्ट? ये है बस स्टैंड से थोड़ा ऊपर 300 मीटर ऊपर है। अच्छा, और कांटेक्ट नंबर बता दीजिए। 7051811265 पे कॉल करें किसी वक्त। ओके हम हर वक्त अवेलेबल रहेंगे। ঠিক है, থ্যাংক ইউ। বাইক আমাদের এখানেই রয়েছে, সব লাগেজ খুলিনি, যেগুলো দরকার সেগুলোই শুধু খুলেছি, বাকিগুলো বাইকেই লাগানো রয়েছে। দেখো স্যাডেল ব্যাগও লাগানো রয়েছে। তো এখানে চলছে মেনু সিলেকশন, কি রাত্রিরে ডিনার করা হবে সেই ব্যাপারে। আর যে আওয়াজটা আসছে ব্যাকগ্রাউন্ডে ওটা হচ্ছে এই ভদ্রলোকের। আর একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এর নাটটা খুলে গেছে। আর এটা ভীষণ দরকারি জিনিস, আমার যে টপ বক্সটা রয়েছে, টপ বক্সের তলা একটা সাপোর্ট, সেই সাপোর্টের নাটটা খুলে গেছে। তো এটা নিয়ে বেরিয়েছি হার্ডওয়ার্সের দোকান, যদি পাই তাহলে সেখান থেকে এটা নেবো, কিন্তু অবস্থা দুখানা দোকান দেখলাম, কোনটাতেই পাইনি। চলো আবার আসো, এতে তারপর আবার সেগুলো দেখবো। তাওয়া রুটি, তাই তো? তাওয়া রুটি আর তার সাথে আগে ডিসাইড করা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাজে হচ্ছে এখন 11:15। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমেতে। আর এরপর নেক্সট যে মেইন কাজ রয়েছে সেটা হচ্ছে যাবতীয় যা কিছু আজকে সকাল থেকে রেকর্ডিং করেছি সব কিছুকে একটা ব্যাকআপ নেওয়া। ল্যাপটপ এখানে চালিয়ে দিয়েছি, রেকর্ডিং যা যা ছিল সমস্ত কিছু ট্রান্সফার করা হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে শুয়ে পড়বো। সকালবেলা বেরোনোর সময় আমরা ঠিক করেছিলাম যে আজকে লে অব্দি বাইক কন্টিনিউ করবো, কিন্তু লে পৌঁছায়নি আমরা, কারণ আমরা ভাবলাম যে এতটা রাস্তা কভার করাচ্ছে, আজকে কার্গিলে রয়ে যাই। কালকে সকালবেলা উঠে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লে, যেটা ডিস্টেন্স হচ্ছে ওই ধরে নাও 217 কিলোমিটার মতন, এখান থেকে 4 ঘন্টা লাগবে।
তো কালকে আমরা লে যাব, লেতে গিয়ে তারপর আমরা কি করছি না করছি, কোন কোন জায়গায় এক্সপ্লোর করছি এবং তারপর লে থেকে কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগেতে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শ্রীনগর থেকে শুরু করে আমরা ভালো খারাপ সব রকম মোটামুটি রাস্তা পেয়েছি। আর জোজিলায় মানে আজকের আমাদের লাইফের প্রথমবার পাস ক্রস করলাম, জোজিলা পাস। আর রাস্তা মোটামুটি ভালো ছিল, খুব খারাপ ছিল বলবো না। জোজিলার পর থেকে রাস্তা খুবই ভালো ছিল, দু এক জায়গা ডাইভারশন টাইপের ছিল। আর জোজিলায় ওঠার সময় আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো রাস্তা খারাপ পেয়েছি, ওইটুকু বাদে বাকি পুরোটাই রাস্তা ভালো। আর টারম্যাক রাস্তা তোমাদেরকে তো দেখালামই, মানে এতটাই সুন্দর সিনিক বিউটি এখানকার, যেটা আমি এর আগে সবাইয়ের ব্লগেতে দেখেছি, রিয়েল লাইফে নিজের চোখে আজকে দেখে এতটাই মানে কি বলবো, আমার কাছে ভাষা নেই তোমাদেরকে বোঝানোর মতন, মানে এতটাই ভালো লেগেছে যে আমার বুঝে নাও। বাদ বাকি চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। क्या बोलती भाई लोग, ফুল সোয়াগ, একদম ডিসিপ্লিনড। বাবা এটা হরলিক্স খেয়েছে বোধহয়।